নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করতে চলেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা যখন যুদ্ধ উপন্যাসটি। আজকে শুনবেন এই উপন্যাসের প্রথম পর্ব। নির্জন দুপুরে ঠাঠা রোদে একা পথে হাঁটছিল বিশ্বনাথ। মাথার উপর রংজলা নীল আকাশ, পৃথিবী ফুঁড়ে মেজাজি সূর্য নিজেকে ছড়িয়ে দিচ্ছে চারদিকে। ঝাঁঝালো রোদ ছুরির ফলা হয়ে বিঁধছে মাথায়, বুকে, পিঠে। বিশ্বনাথের চুলের ফাঁকে কিলবিল করছে ঘাম। কপাল বেয়ে কালচে ঘাম টুপটাপ ঝরে পড়ছে গালে, কাঁধে। স্টিকিং প্লাস্টারের মতো ছিটের শার্ট লেপ্টে আছে শরীরে। পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে আধময়লা পাজামা। পেটের পুরনো ব্যথাটা কদিন ধরে আবার বাড়াবাড়ি শুরু করেছে। থেকে থেকে পেটের ভেতর বিস্ফোরার যন্ত্রণা, গলার কাছে তেতো জলের বুড়বুড়ি। বিশ্বনাথ রাস্তার এক পাশে দাঁড়িয়ে কয়েকবার থুতু গেলে। আজ একবার ইউনিয়ন অফিসে না গেলে অমল দারুণ চটে যাবে। কাল রাতে নিজে এসে খবরটা দিয়ে গেছে। অমলের ওপর বিশ্বনাথের টানটা একটু অন্য রকমের। শুধু অনেক দিনের বন্ধু বলে নয়, অমলের এমন কতগুলো গুণ আছে যার জন্য তাকে ভালো না বেশে পারা যায় না। নইলে ইউনিয়ন অফিসে যেতে আদেও তার ভালো লাগে না। ফালতু কচকচানি শুনলে মেজাজ খিঁচড়ে যায়। এই কমাসের ধকলে ইউনিয়নের ওপর বিরক্তি বেড়েছে আরও। কাল অমল বলছিল মালিক নাকি তাদের সব দাবিগুলোই মোটামুটি মেনে নিতে রাজি। শুধু ছাঁটাই 5 জনকে নিয়ে এখনও টালবাহানা চলছে। ও বলছিল কিছু একটা ফয়সালা হলেই মিল আবার চালু হবে। রোজই 2টো ইউনিয়ন মালিকদের সঙ্গে মিটিংয়ে বসছে। কদিন বাড়ি থেকে একদম বেরোয়নি বিশ্বনাথ। শেষ মিছিলটাতেও যায়নি। অমলকাল মিষ্টি মুখে 2-4 কথা শুনিয়েও গেছে। তুই তো আজকাল গেটেও থাকিস না, মাঝে মধ্যে অন্তত ইউনিয়ন অফিসে আয়। উত্তরে অনেক কথা বলা যেত। বিশ্বনাথ জানে অমলও তার মতো করে সেসব কথার জবাব দিত। মিথ্যে কিছু আলফাল তর্ক। বিশ্বনাথের আজকাল আর ওসব ভালো লাগে না। সে কথা ঘোরাবার চেষ্টা করেছিল। আরে শালা পেটের ব্যথায় কদিন খুব বেড়েছে রে। তাছাড়া তোর বৌদিকেও প্রায় রোজ কাজে বেরোতে হয়, ছেলেটাকে দেখাশোনা করা। অমল শুনেই ব্যস্ত হয়ে উঠেছিল। তোকে সেবারই বলেছিলাম অসুখ নিয়ে ছেলেখেলা করিস না, ভালো মতো ডাক্তার দেখা। শুনলি না কথা? আলসার টালসার কিছু বাঁধিয়ে বসে আছিস কিনা কে জানে। এইসব কথা বলার সময় অমলের চোখে এমন একটা নরম ভাব ফুটে ওঠে যে বিশ্বনাথের মুখ টনটন করে। অমল তার থেকে অনেক বেশি লেখাপড়া জানে, রাজনীতি করে। শুধু তাদের মিলের লিডারই নয়, পার্টি মহলেও তার বিশাল নামধাম পরিচিতি। তার সঙ্গে বিশ্বনাথের কত ফারাক। সে বেঙ্গল কটন মিলের সামান্য এক শ্রমিক বই কিছুই নয়। এককালের প্রিয় বন্ধু আজও তাকে এতখানি মনে রেখেছে, এটাই তার কাছে অনেকখানি। হয়তোবা এই জন্যই অমলকে নিয়ে তার এত গর্ব। বুকের ভিতর অদ্ভুত চিনচিনে আনন্দ। অমলের অনেক কথাই তাই সে ফেলতে পারে না। পকেট থেকে রুমাল বার করে বিশ্বনাথ ঘাড় গলা মোছে। কাল রাতে অমলের মুখে কথাগুলো শুনে মেজাজটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছিল। শালার সংসার মন মেজাজে ছোবল মারার জন্যই যেন ওত পেতে থাকে। সকালের কথা মনে পড়তেই বিশ্বনাথের মাথার ভেতরটা চিরবিরিয়ে ওঠে। শালা মিলটা খুলুক, হরি মুদির খবর সে নেবে। এই হরি একসময় কত তেল মারত তাকে। বিশ্বনাথও কতবার ঝুট ঝামেলা থেকে বাঁচিয়েছে লোকটাকে। হারামজাদা এক পার লোকের সামনে কি অপমানটাই না করল। কথায় বলে গরুর গাড়ি খানায় পড়লে ব্যাঙও এসে লাথি মেরে যায়, সেই দশা আর কি। অথচ কিছুদিন আগেও ডিমের জোড়া বাজার দরের থেকে বেশি নেওয়ায় ওপাড়ার ছেলেরা যখন কলার চেপে ধরেছিল, বিশ্বনাথই মাঝখান থেকে সব মিটমাট করে দেয়। আরেকবার কেরোসিন ব্ল্যাক করার জন্য তো ঝাড় খেয়ে মরেই যেত। বিশ্বনাথই তো বাঁচিয়েছিল। আর আজ যেই সে ফাঁপড়ে পড়েছে, অমনি সব শালা শেয়ানা হয়ে উঠেছে।
পার্বতী যে পার্বতী সেও পর্যন্ত কোনো সময় হাসি নেই মুখে, মিষ্টি কথা নেই। বিশ্বনাথ যেন ইচ্ছে করে বউবেটাকে আতান্তরেই ফেলেছে। যতদিন রোজগার করে এনেছে পোষা বিড়ালের মতো লেপ্টে থেকেছে গায়ের সঙ্গে। আজ যেই রোজগার বন্ধ, অমনি স্বামী শালা শেয়াল কুকুরেরও অধম। কাল রাতে পার্বতী একটা বেড়ালগন দেওয়ার পর পেটের দাপানের কিছুটা কমে। ভোরের মুখে বেঘোরে ঘুমিয়েছিল বিশ্বনাথ। সকালবেলা মেজাজ একেবারে ভাঁজ ভাঙা কাপড়ের মতো খোলতাই লাগছিল। একটু আলগাপিরিত করতে গিয়েছিল পার্বতীর সঙ্গে। পার্বতী তখন এক পোঁটলা ব্লাউজের ভিতর ডুবে আছে। মিলে স্ট্রাইক হওয়ার পর থেকে পার্বতীর ওপর খুব চাপ পড়েছে, এ কথা কোনো সময় অস্বীকার করে না বিশ্বনাথ। শুধু খাটুনি নয়, পার্বতীর চিন্তা ভাবনাও এখন বেড়েছে 100 গুণ। বিশ্বনাথেরও কি কোনো দুশ্চিন্তা নেই? পার্বতী এমন ভাব করে যেন এতকাল ধরে সেই বিশ্বনাথের ভরণ পোষণ করে আসছে। মেজাজ সবসময় টং, কিছু বলতে গেলেই খিঁকিয়ে ওঠে। রাতেও কাছে আসতে চায় না। বিশ্বনাথ যেন রাস্তার ভিখিরি, মহারানী দয়া করে দুমুঠো দিচ্ছে। মিলটা খুলুক, দেখা যাবে এত দেমাগ কোথায় থাকে। সকালবেলা বিশ্বনাথ ফুরফুরে মেজাজে জিজ্ঞাসা করেছিল, আজ কখন বেরোবে? বেরোবো। মিল খুলে গেলে তোমাকে আর এত খাটতে হবে না, তখন এইসব ছেড়ে দিও। পার্বতী উত্তর না দিয়ে সেলাইয়ে মন দিয়েছিল। অনেকদিন পর ওর গা ঘেঁষে বসার চেষ্টা করেছিল বিশ্বনাথ। শোনো না, আজ একটু সুন্দর করে মুগের ডাল রাঁধবে, সঙ্গে আলুর বড়া। পার্বতী মুগের ডালটা ভারী সুন্দর রাঁধে। শুকনো খোলায় আগে লাল করে ভেজে নেয়, দারুণ স্বাদ হয়। বিশ্বনাথ খোসামদের গলায় বলেছিল, তোমার হাতের মুগের ডাল খেলে অন্য কিছু আর মুখে তুলতে ইচ্ছে করে না পারু। তোমার থেকেও তোমার হাতের রান্না যেন বেশি স্বাদের। সঙ্গে সঙ্গে পার্বতীর ভুরু কুঁচকে উঠেছিল। খড়খড়ে চোখে বিশ্বনাথকে এক ঝলক দেখে নিয়ে ঠোঁট বেঁকিয়েছিল, ডাল তো একেবারে ঘর ভর্তি আছে, তেল লঙ্কা সাম্বার দিলেই অমৃত হয়ে যায়। গলার শর্ত নয়, যেন ধারালো করাত। বিশ্বনাথ গুম মেরে গিয়েছিল। আজকাল পার্বতী কথায় কথায় তাকে এইভাবে খোঁটা দেয়। চুপচাপ গায়ে জামা চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল বিশ্বনাথ। হরিমতি এখন আর আগের মতো তাকে দেখে কেরোসিন কাঠের বাক্স এগিয়ে দেয় না। উল্টে মুখটা এমন করে রাখে যেন শালা এইমাত্র উচ্ছের পায়েস গিলে এলো। বিশ্বনাথ হাসি হাসি মুখেই বলেছিল, বুঝলি হরি, স্ট্রাইকটা মিটে যাচ্ছে, 2-1 দিনের মধ্যেই মিল খুলে যাবে। হরি তাকে পাত্তা না দিয়ে আরেকজনের মাসকাবাড়ি গোছাতেই ব্যস্ত হয়ে পড়েছিল। কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকার পর বিশ্বনাথ গলা ঝেড়েছিল, কিরে হরি, একটু তাকা এদিকে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো। গভীর অনিচ্ছায় মুখ ফিরিয়েছিল হরি। দোকানে এত ভিড় দেখছো না? 250 মুগের ডাল আর 250 আলু দে দেখি চটপট। হরির ঝাঁকড়া চুল দুলে উঠেছিল মোড়ক ঝুঁটির মতো। 250 ডাল 2 টাকা 25 পয়সা, আর আলু 30, হলো গিয়ে তোমার 2 টাকা 55। অত পয়সা আছে তো? মাথাটা চড়াং করে জ্বলে উঠেছিল বিশ্বনাথের। শার্টের পকেটে একটা শুধু 2 টাকা রুগ্ন ছেলের মতো নেতিয়ে আছে। এই 2 টাকা রাখ, 50 পরে নিস। হরিমতি সোজাসুজি হিসেব চোখ রেখেছিল তার দিকে। তাহলে একটু ঘুরে এসো বিশুদা, সাত সকালে ধার বাকিতে বউনি করাটা ঠিক না। বিশ্বনাথ সামলাতে পারেনি নিজেকে। মাত্র 50 পয়সার জন্য এক দোকান লোকের সামনে এত বড় অপমান। নোটটা বুক থেকে তুলে ছুঁড়ে দিয়েছিল শূন্যে। দে তবে 100 ডাল আর 250 আলু দে, মিলটা খুলুক, তোর দোকানে আর পেচ্ছাপ করতেও আসবো না। হরিমতি মুখ কালো করে বলেছিল, সকালবেলা তুমি মুখ খারাপ করছো কেন বিশুদা? এতগুলো মানুষ সামনে দাঁড়িয়ে আছে, বলুক দেখি তোমাকে অন্যায় কি বললাম? আমি কি বলেছি ধার বাকিতে দেব না? তোমাদের স্ট্রাইকের পর থেকেই তো ধারে চালাচ্ছ, কিছু বলেছি কোনো দিন? ওখানে আর এক মুহূর্ত দাঁড়ায়নি বিশ্বনাথ। বিশ্বনাথ দোকান থেকে গনগনে মেজাজে ফিরে দেখে পার্বতী বেধড়ক পেটাচ্ছে লালটুকে। ছেলেটা কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে। পাশের ঘরের বৌদি প্রাণপণ চেষ্টা করছে ওর হাত থেকে ছেলেটাকে কাড়ার। এই বারু ছাড়,
ছাইরা দে কইতাছি। ইস, অত তেজ ভালো না। পার্বতীর আঁচল লুটোচ্ছে মাটিতে। বৌদি যত আটকায় তত সে ঝাঁপিয়ে পড়ে। বিশ্বনাথকে দেখে নতুন করে চিৎকার করে, মর মর, তোরা মরে যা। বাপ ছেলেতে মিলে আমার হাড় মাস একেবারে ছড়ছড়ি করে দিল। এত লোকে মরে, তোরা মরতে পারিস না? বৌদি আঁতকে উঠে বলেছিল, সি পারো, এইসব তুই কি কইতাছোস? হ্যাঁ, তুই কি পাগল হইলি? বিশ্বনাথ সামলাতে পারেনি নিজেকে। প্রচণ্ড ধাক্কায় ছিটকে ফেলে দিয়েছিল পার্বতীকে। আপনি ওর সঙ্গে আর একটাও কথা বলবেন না বৌদি, ও বড় বার বেড়েছে। পেটের যন্ত্রণাটা মাঝে মাঝেই চরকি খেয়ে যাচ্ছে। বিশ্বনাথ পেট চেপে মেঠো রাস্তায় নেমে আসে। আকাশে এক ফোঁটা মেঘ নেই। ভাদ্রের আকাশ সাধারণত এত শুকনো থাকে না। এইবার অস্বাভাবিক গরমও পড়েছে। রাস্তায় মানুষজন চোখে পড়ে না। নেড়ি কুকুরগুলো পর্যন্ত ছায়া খুঁজতে চলে গেছে। শুকনো উঁচু নিচু মাটির রাস্তার দুধারের কাঁচা নর্দমা থেকে ভ্যাপসা গন্ধ ওঠে। এই পথটুকু পেরিয়ে গেলেই তাদের মিল। মিলের সামনে ইউনিয়ন অফিস। এত প্রচণ্ড তাপেও কারখানার গেটে 15 লোক বসে আছে। অমলরা আজ আবার মালিকদের সঙ্গে আলোচনায় বসেছে। বোনাস দেবার মুখে মুখে প্রতিবারের মতো এবারও টালবাহানা শুরু করেছিল মালিকপক্ষ। লোডশেডিং বেড়ে চলেছে, প্রোডাকশন কম, লসে চলছে মিল। এই রকম আলফাল অনেক কথা ইউনিয়নের সমানে আলোচনা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ দুম করে 5 জনকে ছাঁটাই করে বসল মালিকরা, সেই একই অজুহাতে। উৎপাদন নেই, শ্রমিকদের নাকি বসিয়ে বসিয়ে মাইনে দিতে হচ্ছে। বিশেষ করে যে 5 জনকে ছাঁটাই করল তারা ছিল স্টক গোডাউনে। আগে উইভিং মেশিনে কাজ করত। মেশিনেই কেউ বাঁ কেউ ডান হাত খুইয়ে স্টক গোডাউনে যায়। তাদের মধ্যে এই ইউনিয়নের 2 জন ছিল, রহিম আর কমল। আর ওই ইউনিয়নের 3 জন। মালিকের মেশিনেই কাজ করতে গিয়ে কোনো না কোনো সময় এরা জখম হয়েছে। তবু মালিক তাদের স্বভাব মতোই কৃতজ্ঞতা দূরে থাক, একটু সহানুভূতিও দেখায়নি। এই অন্যায় ছাঁটাই এতই অমানবিক, বিশ্বনাথের 2 পরস্পর বিরোধী ইউনিয়ন একজোট হয়ে এর প্রতিবাদ জানায়। তাদের দুটো ইউনিয়নের চিরকালই খাড়াখাড়ির সম্পর্ক। এ যদি বলে ডান দিকে চলো, ও বলে বাঁ দিকে। কতবার মিলের মধ্যে 2 দলে মারপিট হয়ে গেছে। মালিকরাও সুযোগ বুঝে ফায়দা উঠিয়েছে। একসময় এদের নেতাকে মাথায় তোলে, তো অন্য সময় ওদের। এ ব্যাপারে অবশ্য কোন দল সরকারের গদিতে থাকে তার উপর নির্ভর করে অনেক কিছু। এইবার একেবারে সব কিছু উল্টো। অন্যায় ছাঁটাইয়ের প্রতিবাদে 2 ইউনিয়নের নেতারা হঠাৎ একজোট হয়ে গেল। সে কি উত্তেজনা মিলের ভিতর। 2 দলের মূল দাবি ছাঁটাই 5 জনকে মুরনবহাল করতে হবে, সঙ্গে আরও অনেক দাবি দেওয়া, বোনাস, পে রিভিশন, অ্যাক্সিডেন্ট বেনিফিট ইত্যাদি ইত্যাদি। ঘন ঘন মিটিং হলো 2 দলের সঙ্গে মালিকদের। জিতেন রায়, নরেন মিত্তির একসঙ্গে সভা ডাকল। একই বেঞ্চিতে উঠে বক্তৃতা দিল 2 জনে। সমস্ত শ্রমিক সমর্থনে ফেটে পড়ল সেখানে। মিটিং হলো, মিছিল হলো, বারবার আলোচনা হলো মালিক পক্ষের সঙ্গে। শেষে 2 দলই একসঙ্গে স্লোগান দিল, কাম বন্ধ। দাবি না মানা পর্যন্ত মেশিনের চাকা ঘুরবে না। যতক্ষণ না মালিক সব দাবি মেনে নেয় ততদিন ধর্মঘট, লাগাতার ধর্মঘট। মালিকের জুলুমবাজি মানছি না, মানব না। ব্যাপারটা এত দূর যে গড়াবে মালিকরাও প্রথমে ভাবতে পারেনি। 2 ইউনিয়ন এইভাবে জোটবদ্ধ আগে কখনো হয়নি। মালিকরাও খেয়াল খুশি মতো নিজের ইচ্ছে খাটিয়ে এসেছে। এবার ফাঁ পড়ে পড়ল। এত বড় চালু মিল, রমরমে ব্যবসা, মালিকপক্ষ ভেবেছিল 2-1 দিনের মধ্যেই ধর্মঘট ভেঙে দিতে পারবে। চেষ্টাও চলেছিল নানা রকম। তবু ধর্মঘট আজ নিয়ে 4 মাস 6 দিনে পড়ল। প্রথম কটা দিন শ্রমিকরা প্রচণ্ড তেজে কাটিয়েছিল। দলে দলে কারখানার গেট কামড়ে পড়েছিল সারাদিন। ঘন ঘন গেট মিটিং। 2 দলের পার্টি নেতারা গাড়ি চড়ে আসছে বক্তৃতা করতে। এমএলএ এসে অভিনন্দন জানিয়ে গেল ধর্মঘটীদের। চারিদিকে তখন কি ভয়ানক আবেগ, প্রবল উত্তেজনা। শ্রমিকদের সবটুকুই তখন ছিল স্বতঃস্ফূর্ত। রহিম, কমল, শামসুলদা, রবিদাদের অসহায় পরিণতির দিকে তাকিয়ে শিউরে উঠেছিল সকলে। ওদের মতো এদেরও তো পেট আছে, তাতে জ্বালা আছে।
ঘরে বউ, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে সবাই তাকিয়ে আছে তাদেরই মুখের দিকে। এদের ওপর নির্ভর করেই তাদের প্রাণ ধারণ। ছাঁটাই 5 জনের মতো ওদের ওপরও নেমে আসতে পারে মালিকের ইচ্ছের কুঠার। বিশ্বনাথ দেখেছিল প্রথম দিকে মানুষ কি দুরন্ত রাগে বিক্ষোভে ফেটে পড়েছে মিটিং মিছিলে। 1 দিন, 2 দিন, 7 দিন, এইভাবে যখন মাস ঘুরে গেল তখন সঞ্চয় হাত পড়ল শ্রমিকদের। কারুর কারুর প্রথম থেকেই শুরু হলো দেনা, তারপর ধীরে ধীরে নেমে এলো কান্না, হাহাকার, অশান্তি। বিশ্বনাথ ভাবে শালা পেটই হলো মনের সবচেয়ে বড় শত্রু। শরীরের মধ্যে ওই একটা অঙ্গ আছে যে কোনো আবেগ মানে না, রাগ মানে না, দুঃখ মানে না। ক্রমশ মিলের গেটে একজোটে ধর্ণা দেওয়া কমে এলো। সোচ্চার স্লোগান ঝিমিয়ে এলো আস্তে আস্তে। বিশ্বনাথ এখন হলপ করে বলতে পারে, আজ এই 4 মাস 6 দিনের মাথায় কেউ আর তেমন করেই 5 জনের কথা ভাবে না। ভাবার শক্তিই নেই। পেটের কাছে মন যে বড় অসহায়। বিশ্বনাথ নিজেও কি আর তেমনভাবে উত্তেজিত হয়? মনে পড়ে রহিম ভাই, কমল আর রবিদাদের কথা। এখন তার রাগ হয় ইউনিয়নের ওপর। আস্থা কমে আসছে, যন্ত্রণা জমাট বাঁধে বুকে। শুধু অমলের কথাই এখনো পুরোপুরি সে ফেলতে পারে না। সবসময় মানা না গেলেও অমলের কথাগুলো কিছুটা তো সত্যি। পৃথিবীটা যদি এত নিষ্ঠুর না হতো, বিশ্বনাথ যদি তার সামান্য চাওয়া পাওয়াগুলো নিয়ে বেঁচে থাকতে পারত। সকালে অত কাণ্ড করে কিনে আনা ডালের ঠোঙা তেমনই ঘরে পড়ে আছে। বিশ্বনাথের ধাক্কায় ছিটকে পড়ে কিছুক্ষণ হাউমাউ করে কাঁদে পার্বতী। তারপর একসময় উঠে রংজলা বাসন্তী রঙের সিল্কের শাড়িটা গায়ে জড়িয়ে নেয়। লালটুকি তার আগে বৌদি নিয়ে চলে গেছে। বিশ্বনাথের সঙ্গে একটাও কথা না বলে পার্বতী ঘর থেকে বেরিয়ে যায়। সকাল থেকে 1 কাপ চা ছাড়া কিছু পড়েনি পেটে। পার্বতী ভোরে উঠে আলু সেদ্ধ ভাত করে রেখেছিল, বিশ্বনাথ মুখেও তোলেনি। পেটের ব্যথাটা ক্রমশ উঠে আসছে বুকের কাছে, হৃৎপিণ্ডের মাঝখানে চাপা যন্ত্রণা। পার্বতী এই কমাসে কেমন বদলে গেছে। দিন আনা দিন খাওয়া বিশ্বনাথের কাছে জমানো পয়সাও তেমন ছিল না। চিরকাল যেমন এনেছে তেমনই খেয়েছে। বেশি পয়সা হাতে এলে ফুর্তিফার্তাও করেছে। হঠাৎ ধর্মঘট হওয়ার ব্যাপারটা একেবারেই চিন্তার বাইরে ছিল। প্রথম প্রথম ভেবেছে সবাই যদি কষ্ট করে সেই বা পারবে না কেন। পার্বতী বড় অবুঝ। দিন দিন মেয়ে মানুষটা যেন কেমন হয়ে যাচ্ছে। বিয়ের পর থেকে একেবারে পোষা বিড়ালের মতো লেপ্টে ছিল বিশ্বনাথের গায়ে। গরিবের মেয়ে হলে কি হয়, কি সুন্দর শরীরের বাঁধুনি, কচি পানপাতার মতো ঢলঢলে মুখ, গায়ের রং চাপা বলেই যেন রূপ বেশি খুলেছে পার্বতীর। বিশ্বনাথের বড় সুখ, বড় অহংকার ছিল পার্বতীকে নিয়ে। সংসারে তার ভালোবাসার লোক বলতে ওই একজনই। বাপ মা অনেকদিন মারা গেছে, ভাইরা যার যার তার। এই কমাসে কেউ ছায়াও মারায়নি তার বাড়ির। বিশ্বনাথ তাদের কাছ থেকে আশাও করে না কিছু। শুধু পার্বতী যদি আগের মতো থাকত। ধুঁকতে ধুঁকতে একসময় ইউনিয়ন অফিসের সামনে পৌঁছে যায় বিশ্বনাথ। ভিতরে বিনয়, আকবর, সতু অনেকেই। সুভাষ খুব উত্তেজিতভাবে কাউকে বকাবকি করছে। বিশ্বনাথ বাইরের সিঁড়িতে বসে পড়ে। আর শরীরটাকে বাগিয়ে রাখা যাচ্ছে না। পেটে একটু কিছু পড়লে এতটা টাটাতো না। বিশ্বনাথ একবার ভাবে আলু সেদ্ধ ভাতটুকু খেয়ে বেরোলেই হতো। সঙ্গে সঙ্গে গোটা মন ঝমঝম করে বিদ্রোহ করে ওঠে। না, ওই দেমাকি মেয়ে মানুষটার রোজগারের ভাত আর সে কোনোদিন মুখে তুলবে না, খিদে পেট ছিঁড়ে গেলেও না। আকবরেরই প্রথম নজর পড়ে বিশ্বনাথকে। হাঁ করে এতক্ষণ গিলছিল সুভাষের চেঁচামেচি। আচমকাই বলে ওঠে, ও সুভাষ ভাই, উধার তো দেখো। থমকায় সুভাষ, তাকায় এদিক ওদিক, ভুরু উঠিয়ে বলে, কি হয়েছে কি? বিশু कैसा बैठा है सीढ़ी में, जरूर तबीयत में कुछ गड़बड़? হ্যাঁ, এবার সুভাষেরও চোখ গেছে ইউনিয়ন অফিসের দরজার ওপারে। তাড়াতাড়ি বেরিয়ে এলো ঘর ছেড়ে। একটু দেখে নিয়ে বলল, কি রে বিশু, তোর কি হয়েছে? হ্যাঁ, আবার কি হলো তোর? বিশ্বনাথ যেন শুনতেই পায়নি।
একভাবে বসে আছে স্থির। আলগাভাবে তাকে ঠেলে সুভাষ। কিরে, ভাবের ঘরে ডুবে আছিস যে? বিশ্বনাথ ঘুরে তাকায়, জবাব না দিয়ে হাসে ম্লান মুখে। হাসিটা যেন ফুটেও ফোটে না, চোয়ালটুকুই যা ফাঁক হয় একটু। সুভাষের চোখে সংশয়, বলে, সকালেই চড়িয়ে বসে আছো নাকি? হ্যাঁ? কথাটা কানে গেছে বিশ্বনাথের। খিদেই মাথাটায় সামান্য ঝিম ধরা ভাব এসেছিল। সুভাষের মন্তব্যে মগজ পলকে টান টান। গনগনে রাগটাও যেন ফিরে আসে আচমকাই। ঝটাকসে উঠে দাঁড়ায় সে আর রুক্ষ গলায় বলে, আমি সারাদিনই কি মাল খেয়ে পড়ে থাকি? দেখে তো এরকমই লাগছে। সুভাষ তার মেজাজটাকে আমলি দেয় না, উল্টে ব্যঙ্গের সুর ফোঁটায়। চোখ দুটো ঢুলু ঢুলু, বসে বসেও যেন টলছিস। এ তো পাইট না পড়লে হয় না রে বাপু। চুপ, একদম চুপ। কত টাকা পকেটে থাকে যে সকালবেলায় মাল গিলবো? তোরা তো পকেটে শ্রাদ্ধ করে দিয়েছিস, পেটের ভাত জুটছে না। আমি শালা সকাল থেকে বোতল চড়াবো? হ্যাঁ, বলতে লজ্জাও করে না। সুভাষ তাড়াতাড়ি বিশ্বনাথকে সামাল দেওয়ার চেষ্টা করে। আরে যাও বাবা, যাও বাবা, চটে যাচ্ছিস কেন? হাসি হাসি মুখে বলে, আরে পকেটে পয়সা নেই বলে কি গলা ভেজানো বন্ধ রেখেছিস? বল বল, নিজের বুকে হাত দিয়ে বল তো। না, সেই কথা বিশ্বনাথ মুখ ফুটে বলে কি করে? তাহলে মুখে কুড়ি কিষ্টি হয়ে যাবে না? জগন্নাথ ভাইয়ের কল্যাণে নেশাদ্রব্যটি এখনো জুটছে বই কি। তা বলে পেট মুচড়ানো খিদের সময় সুভাষ নেশার কথা তুলে রং তামাশা জুড়বে, এটাও তো কাজের কথা নয়। রাগটা খানিক বসে এনে গড়গড়ে গলায় বিশ্বনাথ বলল, তোর ওই পিন মারা কথাগুলো ভালো লাগছে না রে সুভাষ। মন মেজাজ ঠিক নেই। এবার মুখ দিয়ে কিন্তু খিস্তি খাস্তা বেরিয়ে যাবে। সেগুলো শুনতে কি ভালো লাগবে? এবার বুঝি সুভাষকেও একটু চিন্তিত দেখায়। বিশ্বনাথের গনগনে স্বরকে সমীহ করে নরম সুরে বলে, আরে কি হয়েছে বলবি তো। ওইভাবে ঘাড় ঝুলিয়ে বসে থাকলে তো উল্টো সিধা আওয়াজ শুনতেই হবে গুরু। একটু বুঝি সমে ফিরল বিশ্বনাথ। সুভাষের সঙ্গে তার ভালোই পটে, সুভাষ তাকে ভালোবাসে। তার সঙ্গে ঝগড়াঝাটি করতে প্রাণ চায় না। তা প্রাণে এখন যত ব্যথাই থাকুক না, সুভাষের সঙ্গে তার মনের প্রাণের কথাও হয় যথেষ্ট। এই মিল বন্ধ হওয়ার আগেই তো সুভাষ বারবার বলেছিল, এবার একটা বড় ঝড়ের মুখে পড়তে যাচ্ছি আমরা, দেখিস মাঝপথে কাঁইমাই জুড়িস না, মনটাকে সেইভাবে শক্তপোক্ত তারে বাঁধ। মন দুর্বল হলে কিংবা বিপদে পড়লে মাথায় রাখিস, আমি অন্তত তোর পাশে আছি, থাকব। পলকের জন্য বিশ্বনাথের মনে হয় পার্বতীর সঙ্গে ঝগড়াঝাঁটির কথাটা ব্যাক ব্যাক করে উগড়ে দেয় সুভাষকে, যদি তাতে মাথার দপদপে ভাবটা খানিকটা কমে। পরক্ষণেই অবশ্য মত বদলায় বিশ্বনাথ। ঘরের চুলোচুলি বাজারের মাঝে এনে ফেলার কোনো মানেই হয় না। সেই মেয়ে মানুষটা যত অসভ্য আচরণই করুক না কেন, তার ঘরের বউ তো। বন্ধুবান্ধবদের হাটে তাকে টেনে আনলে কি বিশ্বনাথের মান বাড়বে? বরং এই নিয়ে সুভাষরাই হয়তো তাকে খোঁচাবে, যখন তখন যা খুশি টিপ্পনি কাটবে পার্বতীকে নিয়ে। সেই সব কথা কি মুখ বুজে সইতে পারবে বিশ্বনাথ? তার চেয়ে বরং কিল খেয়ে কিল হজম করা ঢের ভালো। পার্বতী তাকে যত অপমানই করুক না কেন, তার হিসেব সে পার্বতীর সঙ্গেই চোকাবে। কিন্তু আর 5টা লোকের আহা উহু তার সহ্য হবে না। তাছাড়া সুভাষ তো বউ ব্যাপারটা এখনো বোঝেই না। তার কাছে পার্বতীর নিন্দেমন্দ করাটাও তো পুরো বেকার। কথার মোড়টা ঘুরিয়ে দিয়ে বলল, ছাতো, তুই এখানে এত গলা ফাটাচ্ছিলি কেন সেটা শুনি। ভাজ মেরো না বন্ধু। সুভাষ মাথা দোলায়। বিশ্বনাথের কাঁধে আলগা চাপড় মেরে বলে, আমার চিৎকার তো তোমার আগে খেয়াল হয়নি, সুতরাং শুনে তোমার কোনো লাভ নেই। বরং ঝেড়ে কাশো তো। হঠাৎ মেজাজ বিগড়লো কেন? বৌদির সঙ্গে ফাইট হয়েছে? আরে না না, পার্বতী কি ঝগড়া করার মানুষ নাকি? তাহলে? হঠাৎ কি যেন সন্দেহ হয় সুভাষের। বিশ্বনাথের মুখখানায় নজর বুলিয়ে বলে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়েছে? বিশ্বনাথ চমকেছে। মিথ্যে বলতে গিয়েও জিভে আটকে গেল। ঢঙ্কিলে বলল, এই তো এবার বাড়ি গিয়ে খাবো। বেলা 10টা বাজে, এখনো পেট ফাঁকা, তাই বুঝি মাথায় রক্ত চড়েছে? আরে ছাড় তো, আমরা কি সকালবেলায় জলখাবার খাওয়া পাবলিক নাকি?
আমরা হলাম গিয়ে মেহনতি মজদুর, একবেলা হাঁড়ি চড়লেই আমাদের কাফি। জোর করে ঠোঁটের হাসি চওড়া করে বিশ্বনাথ, মুখে একটা ব্যস্ত ভাব এনে বলে, এই অমল কোথায় গেল? হ্যাঁ, ইউনিয়ন অফিসে আসেনি? অমল তো আজ মিটিংয়ে গেছে। ও হ্যাঁ, আজ তো মালিক পক্ষের সঙ্গে বসার কথা। বিনয় ওই পাশ থেকে ফুট কাটে, ওই বসাই স্যার, কাজের কাজ কিছু হবে বলে তো মনে হয় না। মালিকরা যা একবজ্ঞা হয়ে আছে। देखो ना, उनका जिद हम तोड़ देंगे, नफा में घाटा पड़ेगा तो उनको झुकना ही होगा। আড়া জেলা থেকে আসা বেঁটে খাঁটো আকবরের গলে অদ্ভুত দৃঢ়তা। হাত মুঠো করে বললে, हम लोग को तो खोने का कुछ नहीं है, जब तक जान है हम तो ज़रूर लड़ेंगे। जिस जिसका नौकरी गया उन सबको नौकरी वापस करना ही होगा, तभी हम उनका बात मानेंगे। আমার তো মনে হয় না অমলরা ওদের রাজি করাতে পারবে। तब मिल का चक्का भी नहीं चलेगा, लेकिन अमल को अभी बोलना होगा, जो जो नौकरी खोया उनको फैमिली को थोड़ा देखभाल भी करना चाहिए। ইউনিয়নের কি সেই হুঁশ আছে? বাবুরা এখন ফুটুর ফাটুর বুলি কপচেই খালাস। ওদের বোধহয় এখন মনেই পড়ে না কেন হরতাল শুরু হয়েছিল। এই কথা বলছিস কেন রে বিনয়? অমল তো ওদের সবার বাড়িতেই যায় প্রায় রোজই। রহিমের ছেলেটার জ্বর, নিজেই তো বাচ্চাটাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে আনলো। এত ব্যস্ততার মধ্যে দিয়েও রবিদার ছেলেটাকে অঙ্ক দেখিয়ে দিয়ে আসে। আরে অমলই কি সব নাকি? বাকি লিডারদের কথা বলো। এমএলএ বাবু সপ্তাহে একদিন মোটর হাঁকিয়ে দেখা করে যাচ্ছেন, ব্যাস তাতেই যেন আমরা ধন্য হয়ে যাই। আরে তুই এখানে না এসে বিধানসভা তোলপাড় কর, গলায় শির ফুলিয়ে বল, মেহনতি মানুষগুলোর মুখের দিকে আপনারা তাকান, ভুখা পেটগুলোকে এবার একটু স্বস্তি দিন। কোথায় কি? তারা নিজের তালেই মশগুল। তারা হবেন নেতা আর আমরা শালা পড়ে পড়ে মার খাই। যাই বলো ভাই, আমাদের নিজেদের লড়াইটা নিজেদেরই লড়তে হবে, কারোর ভরসায় থাকলে চলবে না। কথার পিঠে কথা, তার পিঠে আবার কথা। শোনে বিশ্বনাথ, শুনতে শুনতে ভুলতে চায় পেটের খিদে, কিন্তু শরীরটা হঠাৎ আবার বেগুনবাই করে কেন? নাড়ি ভুঁড়ি ফের মুচড়ে উঠছে যে। নিজেকে আর সামলাতে পারল না বিশ্বনাথ, দৌড়ে যায় দরজায়। এক দলা টকবমি উঠে আসে গলা বেয়ে। বাড়ি থেকে বেরোনোর আগে যে কাণ্ডগুলো হয়ে গেল তার জন্য পার্বতীর মেজাজ পুরোপুরি বিগড়ে আছে। ছেলে তো নয়, পেটের 70। এক ফোঁটা ছেলের পেট দেখো না, সব সময় এক আঁচ উনুনের মতো হাঁ হাঁ করছে। যা দাও সঙ্গে সঙ্গে হজম। সকালবেলায় এক বাটি সাবু ফুটিয়ে খাইয়েছে, ঘন্টা ঘুরতে না ঘুরতেই আবার কান্না। কাল সারা রাত লোকটাও জ্বালিয়েছে বেদম। গরিবের ঘরে রোগের বাহার আছে বটে, মাঝে মাঝে কেমন যে এমন ব্যথা ওঠে। বছরখানেক আগে হঠাৎ একদিন রোগটা দেখা যায়। অতখানি লম্বা মানুষটা একেবারে কুঁকড়ে মুকড়ে এতটুকু। পার্বতী খুব ভয় পেয়ে গিয়েছিল। আজকাল কত রকম যে রোগ বেরিয়েছে। মানুষটা হঠাৎ একদিন ব্যথায় কাতরাতে কাতরাতে কাজ থেকে ফিরে এলো, বিছানায় গড়াগড়ি খায় আর চিৎকার করে। তখন অনেক ছোটাছুটি করতে হয়েছে লোকটাকে নিয়ে, হাসপাতাল, ডাক্তার, ওষুধ। সেই সময় বিশ্বনাথকে বড় যত্নে রাখত পার্বতী। ফোটানো জল ছাড়া খেতে দিত না, তেল মশলা বাদ দিয়ে আঝালা রেঁধে দিত। ডাক্তার বলেছিল উল্টোপাল্টা খাওয়া একদম বন্ধ, মদ একেবারেই না। কিন্তু শুনল কোথায় মানুষটা? একটু ভালো হবার পরেই আবার ছাই পাঁশ গিলতে শুরু করলো। পার্বতী তখন কত কান্নাকাটি করেছে, হাতে পায়ে ধরেছে, শেষে মেজাজ দেখিয়েছে, ঝগড়া করেছে গলা ফাটিয়ে। এমনিতে মানুষটা ভারী সরল। পার্বতীর কাছে হাসি হাসি মুখে বলতো, মিলে যে কি পরিশ্রম করতে হয় তা তুমি কি বুঝবে পারো? একটু আদ্রু না খেলে শরীর টিকবে কেন? কোনো সময় আবার বলেছে, আর খাবো না পারু, আজই শেষ, আজ একটু যাই। লোকটা এমন শিশুর মতো বায়না ধরতো, পার্বতীও মাঝে মাঝে আটকাতে পারেনি। 1 বছর আগে ভীষণ রকম বাড়াবাড়ির পর মাঝে আরেকবার অল্প স্বল্প ব্যথা হয়। অসুখ করলেই মানুষটা একেবারে অন্যরকম। পার্বতীর সাধ্য কি লোকটার উপর রাগ করে থাকে? নেশা বলতে তো ওই একটাই, আর 5 জনের মতো অন্য কোনো নেশায় টাকা ওড়ায় না। অমন বউ ছেলে পাগল লোকের ওপর কতক্ষণ আর রাগ করে থাকা যায়?
মাঝে সেই অল্প স্বল্প ব্যথার পর দিব্যি ছিল, হঠাৎ কদিন ধরে নতুন করে শুরু হয়েছে। মিল খোলা থাকলে কথা ছিল, কটা মাস ধরে কীভাবেই না ছেঁচড়ে ছেঁচড়ে চলছে সংসারটা। এখন পার্বতী কোথা থেকে ডাক্তার দেখাবে, ওষুধ জোগাড় করবে? কাল রাত ভর টুঁটি ছেঁড়া মুরগির মতো ছটফট করেছে। পার্বতী কি করবে, কী বা করতে পারে এখন? সারাটা রাত মানুষটাকে যত দেখেছে তত তার বুক কেঁপেছে। এই রোগে নাকি পেট খালি রাখা চলে না। হায় রে রোগ, হায় রে তার বিধান। গরিবের ঘরে সবসময় ভরা পেট থাকা কি ভীষণ যে অবাস্তব একটা ব্যাপার, তা যদি রোগ বুঝতো তাহলে হয়তো বিশ্বনাথকে ছাড়ান দিত। কাল রাতে একটা ব্যথার ট্যাবলেট দেওয়ার পর মানুষটা একটু ঘুমোয়। আজ পয়সা করে পেলে আরও 2-4টে ট্যাবলেট কিনে আনতে হবে। ঠিকমতো কাজগুলো করতে পারলে কিছু আসতো হাতে। নিজেই যেছে 6 ডজন ব্লাউজ এনেছিল 2 দিনে ডেলিভারি দেবে বলে। 6 দিন ঘুরে গেল। আজ ইনচার্জের কাছে এক গাদা মুখ শুনতে হবে। অতগুলো ব্লাউজে হেম করা, হুক বসানো, বোতাম ঘর করা কি সোজা কাজ? তার উপর চোখ দুটো ইদানিং বেজায় জ্বালাতন শুরু করেছে। রাতের দিকে সুচ্ছুত হাতে নিলেই দপদপানি শুরু হয়ে যায়, রগ ছিঁড়ে পড়ে। সংসারের চেহারা এমন হাঁ ঘরে হয়ে গেলে কি হয়, কাজ কিছু কমেনি। সেই কোন কাক ভরে উঠে 2টো সেদ্ধ ভাত ফুটিয়ে সেলাই নিয়ে বসেছিল। এক ছেলের আবদারের শেষ নেই, তাই বাপ দোসর। কাজের সময় যত আবদার, বায়না, হুকুম। এই পোড়ার ডাল রাঁধতে হলে আবার উনুনে নতুন করে আঁচ দিতে হতো। একবারই উনুন ধরানোর কয়লা আছে আর। আজ টাকা না পেলে বিকেল থেকে খাওয়া বন্ধ। এত কথা বোঝে কে, আর বোঝাবেই বা কে? পেটে কিল মেরে পীড়িত করার স্বাদ আর নেই পার্বতীর। মানুষটা দিন দিন অবুঝের ধারী হচ্ছে। কোথায় তুই ছেলেটাকে ধরবি? পার্বতী ঝটপট হাতে সেলাইগুলো সারবে তা নয়, তার এখন স্বাদ জাগলো মুগের ডাল খাওয়ার। গা পিত্তি জ্বলে যায়। যত তাড়াতাড়ি সারতে যায় ততই বাধা। আর ছেলেটা এমন খাবো খাবো বলে হুমড়ি খেয়ে পড়ল বুকের ওপর। সোনামুখী সূচের ডগা এতটা ঢুকে গেল আঙুলে। পার্বতী হনহন করে হেঁটে চলে আর সাপসাপান্ত করে নিজের ভাগ্যকে। বেলঘরিয়া আগরপাড়ার মাঝামাঝি তাদের বাড়ি। বাড়ি থেকে বেলঘরিয়া স্টেশনটাই কাছে হয়, তাও আধ ঘন্টার উপর হাঁটা। পার্বতীর গায়ের পাশ দিয়ে ঝাঁকে ঝাঁকে সাইকেল রিক্সা ছুটে যায়। সে আরও জোরে পা চালায়। আজ টাকা আনতেই হবে। ব্লাউজ কটা ডেলিভারি দিলে মোট কত পাওয়া যাবে? 1 ডজন 3 টাকা 4 আনা করে 6 ডজন 3×6 18 টাকা আর 1.5 টাকা। লেট হওয়ার জন্য মজুরি না কাটলে 19.5 টাকা হয়। পার্বতী মনে মনে হিসেব করে কি কি আনতে হবে, কি কি না কিনলেই নয়। হাঁটতে হাঁটতে একসময় মনটা নরম হয়ে আসে। ছেলেটাকে ওইভাবে বেধড়ক পেটানোর জন্য তার খারাপ লাগে। এত অভাব আর জ্বালার মধ্যেও বলতে নেই বুকের দুধটা এখনো শুকোয়নি। ভগবানের ওই একটা দয়া আছে। ছেলেটাও যখন তখন ঝাঁপিয়ে পড়ে। নিজেদের মাঝে মধ্যে উপোস দিতে হলেও ছেলেটা একেবারে নির্জলা উপোস দেয়নি কোনোদিন। এই যা সান্ত্বনা। কিছু দিতে না পারলেও এখনো পার্বতী নিজের শরীর দিয়ে লালটুর পেট ভরাতে পারে। ভাবলেই তার বুক ভরে ওঠে। বিশ্বনাথের জন্য মনটা খারাপ লাগে পার্বতীর। গরিবের ঘরে আর কি বা স্বাদ আহ্লাদ আছে মেটানোর মতো? সামান্য একটু ডাল রেঁধে দিতে বলেছিল। 4 মাস মিল বন্ধ। প্রথম দিকে কোনোভাবে চলেছিল, এখন আর সামাল দেওয়া যাচ্ছে না। পার্বতীর বুকটা টনটন করে ওঠে। মানুষটা আজ না হয় বিপাকে পড়েছে। যখন পেরেছে তখন কি কোনো অযত্ন হয়েছে পার্বতীর? ছেলে বউয়ের সুখের জন্য মুখের রক্ত তুলে খাটতেও পিছোপা হয়নি। সুযোগ পেলেই ওভার টাইম করেছে। স্টেশনের প্ল্যাটফর্মে ওঠার মুখে মঞ্জুর সঙ্গে দেখা হয়ে গেল। মঞ্জু কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে, আজ ট্রেনের খুব গন্ডগোল রে, খড়দায় যাত্রী বিক্ষোভ। পার্বতীর মাথায় ছপ করে অন্ধকার নেমে আসে। তাহলে আজ যে আমাকে যেতেই হবে? আমাকেও। বাবার হাঁপের টানটা কাল থেকে খুব বেড়েছে। ভাবছি মহাজনের কাছে কিছু ধার চাইব। মঞ্জু পার্বতীর বাপের বাড়ির পাড়ার মেয়ে। নিমতার ওদিকে থাকে।
একসময় ওদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। বিয়ের পর মঞ্জুর সঙ্গে পার্বতীর আর তেমন দেখা সাক্ষাৎ হতো না। মঞ্জুর একমাত্র দাদা নকশাল আন্দোলনে মারা গেছে, পুলিশের গুলি খেয়ে। তারপর থেকে ওর মাথাটা একদম খারাপ হয়ে যায়। বাড়িতে 3-4টে ছোট ছোট ভাই বোন। বাবা কোনো সরকারি অফিসে কাজ করত, বছর 2 হলো রিটায়ার করেছে। বলতে গেলে মঞ্জুই খাটাখাটুনি করে সংসারের হাল ধরে রেখেছে। পার্বতী বাপের বাড়ি গেলেই ওর সম্বন্ধে নানা রকম নোংরা কথা শুনত। মঞ্জু নাকি লাইনে নেমে গেছে, এমন কত কি শুনে শুনে নিজেই ওর সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিল। বিশ্বনাথের মিলে স্ট্রাইক শুরু হওয়ার পর পার্বতী একদিন বাপের বাড়ি থেকে ফিরছে, হঠাৎ মঞ্জুর সঙ্গে রাস্তায় দেখা। মঞ্জু ওকে দেখে হৈ হৈ করে ছুটে এসেছিল। আমি না হয় খাটতে খাটতে তোর খবর নেওয়ার সময় পাই না, তুই তো মাঝে মধ্যে বাপের বাড়ি আসিস, একটু দেখা করতেও পারিস না, নাকি একেবারেই বন্ধুকে ভুলে গেছিস? পার্বতী শুকনো হাসি হেসেছিল। তুই এখন কি করছিস? কি করছি না তাই বল। সকালে একটা দুধের ডিপোয় কাজ করছি, দুপুরে কলকাতায় সেলাই কারখানায় যাচ্ছি, মাঝে মাঝে আচার কারখানায় পার্ট টাইম। স্কুল পাশ করতে পারিনি, এর চেয়ে আর ভালো কি পাবো বল? সে তো আমিও পাশ করিনি রে, ওইসব আমাদের কপাল। তুই তাহলে ভালোই রোজগার করছিস বল? কোথায় আর ভালো, যত খেটে মরি তত কি আর হয়? তুই তো জানিসই আমাদের অবস্থা। এই কথা সে কথার পর পার্বতীর সেদিন মনে হয়েছিল মঞ্জুর সম্পর্কে যেসব কথা রটেছে তা বোধহয় সব ঠিক নয়। আসলে আমাদের সমাজটা এই রকম। চাকরি করতে গেলেই অনেকে ভাবে মেয়েরা নাকি খারাপ হয়ে যায়। একটা মেয়ের নামে নোংরা কথা রটিয়ে লোকে যে কী আনন্দ পায়। ছেলেদের কথা বাদ দেওয়া যাক, মেয়েরাই এখন মেয়েদের বড় শত্রু। কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। পার্বতী বুঝতে পারে না, এই যে মঞ্জু নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের হাল ধরার চেষ্টা করছে, তা কেউ কেন ভালো চোখে দেখে না। পার্বতী একটা প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পায় না। সংসারটা তো মেয়ে পুরুষ মিলিয়েই, কখনো ছেলেরা মেয়েদের ওপর নির্ভর করে, কখনো মেয়েরা ছেলেদের ওপর। তবু যে কাজ ছেলেরা করলে দোষ হয় না, সে কাজ মেয়েরা করলে এত নিন্দে হয় কেন? মেয়েদের যদি সতীত্ব যেতে পারে, চরিত্র নষ্ট হয়, পুরুষদের কেন তা হবে না? কারা এমন বিধান দিয়েছে? এমন ভাবার কোনো যুক্তি আছে? মেয়েরাও তো মানুষ। ছেলেরা কখনো ভাবে না তাদের মতো মেয়েদেরও মন আছে, বুদ্ধি আছে। পার্বতী এসব কথা বাবার মুখে শুনে ভাবতে শিখেছে। তার গরিব স্কুলমাস্টার বাবা এমন অনেক কথা বলতো। এখন পার্বতীর মনে হয় আসলে ভোগ করার মতো এত সুন্দর খেলনাটা হাতছাড়া হতে দেখলে ছেলেরা অনেকেই সহ্য করতে পারে না। তখন হয় গায়ের জোর দেখায়, নয় নিন্দে মন্দ করে। পার্বতী বাবার মুখে শুনেছে অনেক অনেক দিন আগে সমাজের সব কিছুতে মেয়ে পুরুষের সমান অধিকার ছিল। মেয়েদের গায়ের জোরও ছেলেদের চেয়ে কিছু কম ছিল না। বাবা বলতো এখনও অনেক আদিবাসীদের মধ্যে ছেলেদের থেকে মেয়েদের গায়ের জোর বেশি। মেয়েদের মন বড় দুর্বল, শুধু দুর্বল নয়, নোংরাও। তাই এত সহজে ছেলেরা কবজা করতে পেরেছে তাদের। মেয়েরাই এ ব্যাপারে কোনো না কোনোভাবে সাহায্য করেছে ছেলেদের। কোনো মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে দেখলে মেয়েরাই হিংসে জলে বেশি। যেখানে মেয়েরা নিজেরাই নিজেদের সম্মান করতে জানে না, সেখানে ছেলেদের শুধু দুষে লাভ কি? সেদিন মঞ্জুর সঙ্গে দেখা হওয়ার পর পার্বতী এত সব সাত পাঁচ ভেবেছিল। সেও যদি বিশ্বনাথের এই বিপদে মানুষটার পাশে দাঁড়িয়ে কিছু সাহায্য করতে পারে, মন্দ কি? নাই বা তেমন লেখাপড়া পেটে থাকলো, আজকাল চেষ্টা করলে ভদ্র উপায়ে অল্প স্বল্প রোজগার করা যায়। বিশ্বনাথও আপত্তি করেনি। পার্বতী মনে মনে প্রতিজ্ঞা করেছে সে এমন কাজ কখনো করবে না যাতে নিজের কাছে নিজেকে ছোট হয়ে যেতে হয়। মঞ্জুই তাকে এই কাজের ব্যবস্থা করে দেয়। এই 4 মাসে বাইরের জগতে এসে পার্বতী বুঝেছে এখনও অনেক ছেলে আছে যারা মেয়েদের খালি ভোগের খেলনাই ভাবে। যে মেয়ে নিজের সম্মান বজায় রেখে রোজগার করতে চায় তার অনেক বাধা, হাজার বিড়ম্বনা। বেলঘরিয়া স্টেশনে গিজগিজ করছে লোক। পার্বতী হতাশভাবে প্ল্যাটফর্মের একধারে দাঁড়িয়ে থাকে। এতগুলো মানুষ নিশ্চয়ই কোনো না কোনোভাবে কাজে বেরিয়েছে। কখন ট্রেন আসবে তার ঠিক নেই। আজকাল প্রায়ই
ট্রেনের গণ্ডগোল হচ্ছে, ঠিক সময় ট্রেন আসে না, এলেও হাঁস মুরগি বোঝাই বস্তার মতো মানুষ গাদাগাদি করে তাকেতে। অনেকে উঠতে পারে, বেশিরভাগই পারে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দাঁড়িয়ে থাকে মানুষ, পা টনটন করে, শরীর ভেঙে আসে, কাজের সময় পেরিয়ে যায়, মাঝে মাঝেই কোনো না কোনো স্টেশনে বিক্ষোভ ফেটে পড়ে। তবু রেল কোম্পানি নির্বিকার। রেল দপ্তরে ঠান্ডা ঘরে বসে যারা কাজ করে কিংবা ট্রেনের গতিবিধি দেখার দায়িত্ব যাতে, তারা অদ্ভুত রকম উদাসীন। কদিন আগে শিয়ালদা স্টেশনে বড় বড় করে সাদা কাপড়ে লেখা দেখেছিল, আপনাদের সেবা করতে রেল কোম্পানিকে সাহায্য করুন, ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের, রেল আপনার আমার সবার সম্পত্তি, রেল জাতীয় সম্পত্তি। বাইরের জগতে এসে পার্বতীর অনেক অভিজ্ঞতা হলো। রেল কোম্পানি দেশ সেবাই করছে বটে, সার্থক দেশ সেবা। এই মুহূর্তে ঠিক মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে এত দুঃখেও হাসি পায়। দিন দুপুরে রেলের লোকজনের নাকে ডগা দিয়ে ট্রেন থেকে গাড়ির সিট, জানলা, পাখা, আলো সব কিছু খুলে নিয়ে যায়। কেউ দেখেও দেখে না, কেউ বা প্রতিবাদ করার সাহস পায় না। ট্রেনে এক ভদ্রমহিলা একদিন বলছিল, আপনি আমি বলতে গিয়ে বিপদে পড়ি আর কি, তাছাড়া ওরা ধরবেই বা কেন? সব কিছুতেই শেয়ারের ব্যাপার আছে না? দেখেন না সবার চোখের সামনে প্ল্যাটফর্মের চেকারগুলো কেমন ভিখিরির মতো পয়সা চায়। এইসব জানালা পাখা যাদের কাছে চোরেরা বিক্রি করে, তারাই তো রেলের সাপ্লায়ার। পার্বতী এইসব কথা শুনে হতভম্ব হয়ে যায়। অত শত কথার মারপ্যাচ তার মাথায় ঢোকে না। শুধু এইসব কথা শুনলে তার চোখের সামনে শিয়ালদা স্টেশনের ফেস্টুনগুলো হিজড়ে নাচতে থাকে। কি রে, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? কি করবি ঠিক কর। মঞ্জুর কথায় পার্বতী হেসে ফেলে। শুধু আমি কেন, কতগুলো লোকের কাজ পণ্ড হলো ভাব দেখি। সে তো তোরই বেশি হলো, তোকেও ফিরে যেতে হবে আবার। না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। একটা হোক, দুটো হোক, তিনটে হোক, একসময় বিক্ষোভ তো শেষ হবে, তারপর ঠিক ট্রেন আসবে। আজকে আমাকে যেতেই হবে। আরে চল না, বাসে চেষ্টা করি। ওরে বাবা, বাসের কি মান্থলি আছে? ব্যাগে আমার গুনে গুনে দুটো সিকি পড়ে। আজ যদি পেমেন্ট না পাই কি হবে ভাব। আর তাছাড়া ট্রেনে ভিড় হলেও লেডিস কামরা আছে, বাস অসহ্য, আর ভিড়ের চাপে সুযোগ পেলে কেউ ছাড়ান দেয় না। পার্বতীর কথার ভঙ্গি দেখে মঞ্জু হেসে ফেলে। মিছি গোটা পুরুষ জাতটার দোষ দিচ্ছিস কেন? ভদ্রলোকও তো আছে অনেকে। পার্বতী হাসে না, সামান্য উদাস হয়। তা আছে রে, সব মানুষ সমান নয়, তবু আমাদের পোড়া শরীরটা নিয়েই যত জ্বালা। মঞ্জু পার্বতীর কাঁধে হাত রেখে আচমকাই খুব হালকাভাবে হেসে ওঠে। মোহন কাপাডিয়া আজকাল কি বলছে তোকে? এখনো চান্স নেওয়ার চেষ্টা করে? পার্বতীর চোখ দুটো ঝলসে ওঠে সঙ্গে সঙ্গে। শোন, মোহন কাপাডিয়ার বাবারও ক্ষমতা নেই পার্বতী সরকারের চুলের ডগা ছোমার, বুঝলি? তুই এত চটলে কি হবে? সাহেব কিন্তু তোকে চোখে হারায়, কালকেও তোর খোঁজ করছিল। এই আজে বাজে কথা বলিস না তো। পার্বতী ঝপ করে খেপে যায়। মানুষ কত রকম ভাবেই না সুযোগ নিতে চায়। মেয়েদের ভদ্রভাবে সুস্থভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মোহন কাপাডিয়া পার্বতীদের মহাজন। এই রেডিমেড শাড়ি ব্লাউজের বড় ব্যবসা ছাড়াও আরও 2-3টে কোম্পানির মালিক। লোকটা প্রথম দিন থেকে পার্বতীর সঙ্গে ঢলানি করার চেষ্টা করছে। ওখানে কাজ করতে গেলে টাকা জমা রাখতে হয়। পার্বতীর হাত সেই সময় একেবারে ফাঁকা। বিয়ের পর বিশ্বনাথ ওকে একটা সরু সোনার চেন গড়িয়ে দিয়েছিল, সেটাই নিয়ে গিয়েছিল জমা রাখতে। কাপাডিয়ার বয়স 50, ফর্সা গোলগাল মুখখানায় লামপট্টের লাল লাল ছোপ। সামনাসামনি যেতেই হালকা অথচ ঝাঁঝালো মদের গন্ধ নাকে লেগেছিল পার্বতীর। স্টোর ইনচার্জ অরুণাদি আগেই বলে দিয়েছিল, সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছ, একটু সাবধান থেকো। অরুণাদির বয়স হয়েছে। ভদ্রমহিলা নিশ্চয়ই নিজের অভিজ্ঞতা থেকেই সে কথা বলেছিল। প্রথম দিন পার্বতীর তাই খুব বেশি ভয় আর জড়তা ছিল মনে। তা কত দূর লেখাপড়া করেছেন?
ক্লাস 9। আপনি মঞ্জুর রেফারেন্সে এসেছেন তো, আর জমা দিতে হবে না, এমনিই মাল নিয়ে যান। অরুণাদি প্রায়ই বলে, পার্বতী তুমি সুন্দরী, বাইরে কাজ করতে এসেছো এই প্রথম, সাবধানে চলাফেরা করো। এই শহরে মেয়ে খেকো শেয়ালের সংখ্যা কিন্তু খুব বেশি। পার্বতী প্রথম দিনই অনেকটা জড়তা কাটিয়ে উঠে বেশ পরিষ্কার গলায় কাপারিয়াকে বলেছিল, তা কি করে হয়? আমি বাড়িতে আপনার মাল নিয়ে যাব, আপনি আমাকে এমনি এমনি বিশ্বাস করবেন কেন? লোকটার কামুক চোখে নোংরা হাসি কিলবিল করে উঠেছিল। তোমার মধ্যে খুব তেজ আছে দেখছি, ভেরি গুড ভেরি গুড। তারপর সোনার চেনটা টেবিলে ছুঁড়ে দিয়ে বলেছিল, তোমার মতো সুন্দরী মেয়েদের আমি এমনিই বিশ্বাস করি। ইউ আর ভেরি নাইস গার্ল। সেদিন থেকেই ওই শেয়ালের বাচ্চাটাকে নানাভাবে এড়িয়ে চলে পার্বতী। সে যদি নিজে ঠিক থাকে তাহলে দুনিয়ায় কারোর কোনো ক্ষমতা নেই তাকে অসম্মান করার। পার্বতীর রাগ দেখে মঞ্জু আবার হাসে, চটে গেলি মাইরি, সত্যি লোকটা তোর প্রেমেই পড়ে গেছে। তাছাড়া শত হলেও ওই আমাদের মহাজন মালিক, ওকে চটালে আমাদের চলবে কেন? তাই তো অপেক্ষা করে আছি ওর মিলটা খোলার। স্ট্রাইকটা উঠে গেলে তোদের ওই মহাজন মালিকের মুখে থুতু ফেলে আসবো, প্যাট প্যাট করে তাকানো বার করে দেব। এই তুই আমার ওপর রাখছিস কেন রে? তোকে একটু খ্যাপাচ্ছিলাম তো। আরে তোর ওপর রাখবো কেন? তুই আমাকে বিপদের দিনে কাজ জোগাড় করে দিয়ে বাঁচিয়েছিস। আমি কোনো কাজ না পেলে সংসারটা তো একেবারে ভেসেই যেত রে। তার জন্য তোর কাছে আমার ঋণের শেষ নেই। তা বলে তোদের মহাজন আমাদের অভাবের সুযোগ নেবে, তাই বা কি করে সহ্য করি বল? মঞ্জু বুঝি মনে মনে মুখ বেঁকায়। ওই রকম সতীপনা অনেক দেখা আছে। আমরা গরিব, আমাদের এইভাবেই বাঁচতে হবে। লোকটাকে একটু আদ্র প্রশ্রয় দিলে কিছু বাড়তি সুযোগ আদায় করা যায়, ক্ষতি কি? পার্বতী ভাবে মঞ্জুর সম্পর্কে সবাই যা বলাবলি করে তাহলে কি তাই ঠিক? মঞ্জু খুবই পরিশ্রম করে সংসারের জন্য, তবু মালিকের হয়ে ও ওকালতি করাটা ভালো লাগে না পার্বতীর। মেয়েটা সত্যি সত্যি পয়সার লোভে নিজেকে বিকিয়ে দেয়নি তো? পার্বতীর গা শিরশির করে ওঠে। অনেকদিন ধরে মনের ভিতর বুড়বুড়ি কেটে চলা প্রশ্নটা আজ করেই ফেলে মঞ্জুকে। একটু তরল সুরেই বলে, হ্যাঁ রে মঞ্জু, এই যে সংসারের জন্য এত খেটে মরিস, ভালো লাগে? আমার আবার ভালো লাগা মন্দ লাগা? মঞ্জু ঠোঁট উল্টোয়, বেঁচে থাকতে গেলে খাটতেই হবে। আহা, সে তো নিজের সংসার হলে তাও একটা কথা ছিল। বাবা মার সংসারে কতদিন আর ঘানি টানবি তুই? তো আর কি করব বল? কেন, বিয়ে থা করে নিজেই তো সংসার পাততে পারিস। ফুহ, আমি করব বিয়ে? কে আমায় ঘরে নেওয়ার জন্য বসে আছে শুনি? পার্বতী ভাবে, পাড়ায় শোনার রটনাটা যাচাই করবে নাকি? কেন কে জানে বাধো বাধো ঠাকে পার্বতীর। একটু থেমে থেকে হালকাভাবেই বলে, সে ভাবনা কি তোর? শুধু ইচ্ছে আছে কিনা বল, তাহলে ভালো একটা ছেলের খোঁজখবর করি। এইটুকু বলে একবার মঞ্জুকে আলগা দেখে নেয় পার্বতী। তারপর ঠোঁট টিপে বলে, দেখতে তো তুই মোটেই খারাপ নোস, গায়ের রং আমার চেয়েও ফর্সা, শরীরের বাঁধনি তো কিছু কম যাস না, পেটে আমার চেয়েও বিদ্যে বেশি। আমি ক্লাস 10-এ উঠেছিলাম, তুই মাধ্যমিকেও বসেছিলি। আমার চেয়ে তো ঢের ভালো পাত্র জুটতে পারে। এই ফালতু বকিস না তো। মঞ্জু ঝামড়ে ওঠে। আমি গেলে ভাই বোনগুলোর পেট চলবে কি করে? হ্যাঁ, রন্টু এবার হায়ার সেকেন্ডারি দিল, ওকে কলেজে ভর্তি করতে হবে না? জিতু আর রিনার লেখাপড়া হবে কি করে? পার্বতী বলল, সবই কি তোর যায়? তোর বাবার চিন্তা, তাকেই বল গড়িয়ে গড়িয়ে চালাতে। ক টাকা আছে বাবার? ছিল তো সরকারি অফিসের দপ্তরি। যতদিন চাকরি ছিল মাইনের টাকাতেই সংসার চালাতে আমরক্ত বেরিয়ে যেত। এখনও তার পেনশন হয়নি, এবার শুনছি পাবে। তা ওই পেনশনের টাকায় এতজনের সংসার টানবে? চাল ডাল আর কাঁচা বাজারে ওই টাকা মাসের মাঝখানেই তো ফুরুত হয়ে যাবে। তারপর থেকে বাকি গোটা সংসারটাই তো আমার ভরসায় পড়ে থাকবে। হঠাৎ মঞ্জু চুপ করে যায়।
কথা বলতে বলতে এই চুপ করে যাওয়ায় ভিড়ের মাঝেও তাকে কেমন খানিক উদাস দেখায়, যেন এই পরিবারের ভারের কথা বলতে গিয়ে সে একটু আনমনা হয়ে পড়ে হঠাৎ, অথবা এই আলোচনা তার আর ভালো লাগছে না। এটাই বুঝি সমঝে দিতে চায় পার্বতীকে, কিন্তু পার্বতী আজ নাছোড়বান্দা। বুঝি শুধু আজকের অশান্তি নয়, নিজের সংসারের রোজকার বিহাল দশা ভুলতেই মঞ্জুকে আপাত চেপে ধরে। তা সে যা খুশি হোক, বাড়ির ভাবনা কি তোর একার নাকি? রন্টুকে কিছু দায়িত্ব নিতে বল। ও আবার কি করবে? পড়াশোনা করেই ফুরসত পায় না। এই আহ্লাদি দিদির মতো কথা বলিস না তো। ওর এখন যা বয়স, তখন থেকে তুই ঘানে টানছিস। ও পারে না কিছু করতে? নিদেন পক্ষে ভোরবেলায় কাগজ বিলি করলেও তো ঘরে দুটো পয়সা আসে। তাছাড়া বাচ্চা বাচ্চা ছেলেদের পড়ালেও অল্প স্বল্প কামাই হয়। এই না রে, রন্টুটার পড়াশোনায় খুব মাথা। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিল। হায়ার সেকেন্ডারিটাও যদি ভালোভাবে উতরে যায়, ভালো কলেজেও চান্স পাবে। তারপর গ্র্যাজুয়েট হয়ে গেলেই পুরো নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। তখন আমার বোঝা তো এমনিই হালকা হয়ে যাবে রে। মিছিমিছি এখন থেকে আজে বাজে কাজ করতে গিয়ে কেন ওর ভবিষ্যৎটা ঝরঝরে করবে বলতো? বাহ, কি যুক্তি! পার্বতীর গলায় ব্যঙ্গ ঝরে পড়ে। তোর বুঝি ভবিষ্যৎ বলে কিছু নেই? ও যখন বিয়ে পাশ করবে ততদিন তোর কি বয়সটা থেমে থাকবে? কাজ করতে করতে ততদিনে তো তুই ঝিরকুট্টি মেরে যাবি। দোষ বরেও তখন পাত্র জুটবে না, এই বলে দিলাম আমি। তা না জুটুককে, বিয়ে না হয় করবই না। বিয়ে করাটা কি জীবনের মোক্ষ নাকি? আরে শরীরের চাহিদা বলেও তো কিছু একটা আছে। প্রকৃতির নিয়মগুলোও তো মানতে হয়, নইলে শরীর পরে তার প্রতিশোধ নেয়। এই ছাড় তো সব আজে বাজে কথা। পুরুষ মানুষরা এইসব রটায় যাতে মেয়েদেরকে নিজেদের তাবে রাখতে পারে। আমার দাদা বলতো, এই দুনিয়া ছেলেরা যেমনভাবে জীবন কাটাতে পারে, মেয়েরাও সেইভাবেই জীবন কাটাতে পারে। কারণ ছেলে আর মেয়ে সমান সমান, কেউ কারোর চেয়ে ছোটও নয় বড়ও নয়। তাহলে ছেলেরা যদি বিয়ে না করে থাকতে পারে, মেয়েরাই বা কেন পারবে না? মঞ্জুর কথাটা ভারী আজব লাগে পার্বতীর, ঠিক যেন বুঝে উঠতে পারে না। বাবাও বলতো, বিশ্বনাথের বন্ধু অমলও মাঝে মাঝে এই গোছের কথাবার্তাই বলে। তখন শুনতে মন্দ লাগে না, কিন্তু মঞ্জুর মুখ থেকে এইসব বাক্য বেরোনোটা যেন ঠিক মানতে পারে না পার্বতী। তাকে কি জ্ঞান ঝাড়ছে মঞ্জু? কারখানার সাধারণ একটা মজুরের বউ বলে তাকে কি মঞ্জু হেও চোখে দেখে? পাশে দাঁড়িয়ে একটা লোক অনবরত গজর গজর করে চলেছে। রেল কোম্পানির বেয়াক্কেলেপনা নিয়ে, স্টেশনের ভিড় নিয়ে, কড়া রোদ্দুর নিয়ে। লোকটার সঙ্গে বউ আর একটা পুঁচকে দুরন্ত ছেলে। বাচ্চাটা হুটহাট এদিক ওদিক দৌড়াচ্ছে, হাঁ হাঁ করে উঠছে মা। অমনি বাঁচখাই গলায় হুঙ্কার ছাড়ছে লোকটা। গলাটা অবিকল বিশ্বনাথের মতো লাগে পার্বতী। তার স্বরে যেন আশ্বস্ত হচ্ছে বাচ্চার মা। জোর করে টেনে টেনে পাশে বসাচ্ছে বাচ্চাকে। পরিবারটাকে দেখতে দেখতে আচমকাই ফস করে বলে ফেলে পার্বতী, বাবাটা রয়েছে বলে রক্ষে, নইলে মা বেচারির খুব আতান্তর হতো। সাধে কি বলে সংসারে একটা পুরুষ মানুষ লাগে? বাপটা শুধু হাঁক মেরেই খালাস, আসল ঝক্কি তো মাকেই পোহাতে হচ্ছে। তুই যেন পুরুষ মানুষদের ওপর বড্ড বেশি চটা। মঞ্জুর টিপ্পনিতে হেসে ফেলে পার্বতী বলে, মোটেই না, বরং ওদের দেখলে আমার হাসি পায়। কেন রে? একটু সুন্দরী মেয়ে দেখলেই ওরা যেভাবে গলে যায়, ওদের বুদ্ধ ছাড়া আর কিছুই ভাবতে পারি না। তেমন পুরুষ মানুষ দেখিসনি বলেই বলছিস। সব পুরুষরা ওরকম মোহন কাপাডিয়া নয়, বুঝেছিস? কাপাডিয়াকে আমি বুদ্ধ ভাববো? পাগল, ও তো চালাকের শিরোমণি। কী রকম দেখবি, নিজেই বুঝবি, আমি বলতে যাব কেন? তুই মনে হচ্ছে কাপাডিয়াকে খুব চিনিস। আমি সব পুরুষকে চিনি, সুযোগ পেলে সবাই কাপাডিয়া হতে চায়। মানে? কেন আমাকে খোঁচাচ্ছিস ভাই? কাপাডিয়া আমাকে অনেকবার বিপদের তরি পার করে দিয়েছে। আমার মুখ থেকে তার নিন্দে না হয় নাইবা শুনলি? তবে হ্যাঁ, দুনিয়ায় কিছু পেতে গেলে কিছু দাম দিতে হয়। বিনি মাগনা ভাতারও পেটের ভাত দেয় না, এটা তো মানবি। তার বিনিময়ে দাসী বাঁদির মতো খাটতে হয়, পেটে তার বাচ্চা ধরতে হয়, বিছানায় তাকে সুখ দিতে হয়।
পার্বতীর কান ঝাঁ ঝাঁ করে উঠল। মঞ্জুর ভাষাগুলো হুলের মতো বিঁধছে। বিশ্বনাথ তার সঙ্গে যে আচরণটা করল আজ, তারপরে যেন আরও সত্যি মনে হচ্ছে কথাগুলো। কিন্তু মঞ্জুকে যে কখনো সখনো মোহন কাপাডিয়ার মন জগিয়ে চলতে হয়েছে, তাকে খুশি করতে হয়েছে, এটাও যেন বেশ আন্দাজ করা যাচ্ছে এখন। কতটা কি করেছে মঞ্জু, তাই কি বিয়ে করতে আর ইচ্ছে করে না মেয়েটার? কিন্তু কি জানি কেন মঞ্জুকে তেমন ঘেন্না হয় না পার্বতীর। নিজের ধান্দায় মোহনকে তুষ্ট করেছে কি মনে হয় না। মুখে মেয়েটা যাই ফটর ফটর করুক, ভিতরে ভিতরে মঞ্জু বড় দুঃখী, হয়তোবা পার্বতীর চেয়েও বেশি। আবার মার কথাটা মনে পড়ে পার্বতীর। বিরাটের ওদিকে একটা ছেলের সঙ্গে নাকি ভাব হয়েছিল মঞ্জুর। সেই ছেলেটা চাকরি পেয়ে কোথায় যেন সটকে পড়েছে। সত্যি কিনা কে জানে, মার কথা তো গুজবও হতে পারে। আবার কে জানে, হয়তো সেই কারণেই বিয়ের ব্যাপারে মঞ্জু এত উদাসীন। একবার মঞ্জুকে জিজ্ঞাসা করবে। সুযোগ মিলল না। মাইকে একটা ঘোষণা চলছে, একঘেয়ে সুরে নিষ্প্রাণ গলায়। স্টেশনের যাত্রীরা হঠাৎ নড়ে চড়ে ওঠে। কেউ কেউ লাইনের দিকে এগিয়ে যায়, ডিঙি মেরে মেরে দেখে কি যেন। পাশের পরিবারটা ভারী ব্যস্ত হয়ে পড়েছে আচমকাই। বেশ একটা হুড়োহুড়ি লেগে গেছে প্ল্যাটফর্মে। কান পেতে ঘোষণাটা শোনার চেষ্টা করে পার্বতী। হ্যাঁ, যা ভেবেছে তাই। খড়দায় যাত্রী বিক্ষোভ উঠে গেছে। 2 নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুর লোকাল আসছে। জড়ানো গলায় প্ল্যাটফর্মের ঘোষণা শুনে ওরা দুজনেই উঠে দাঁড়ায়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আজকের পর্বটি ভালো লাগলো। কমেন্টে জানাবেন। সুচিত্রা ভট্টাচার্যের এর আগেও আমি অনেক উপন্যাস পাঠ করেছি, সেই উপন্যাসগুলি আপনারা শুনতে পারেন যদি না শুনে থাকেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।